প্রিয় দর্শক, সংবাদপত্রে বাংলাদেশ অনুষ্ঠান থেকে আমি রেজানুর রহমান আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। বিভিন্ন জাতীয় দৈনিকে প্রকাশিত খবরের বিশ্লেষণ নিয়ে আমাদের আজকের এই অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত আছেন দৈনিক প্রথম আলোর যুগ্ম সম্পাদক কবি সোহরাব হাসান। শুভ সকাল। আপনাকে শুভ সকাল। পত্রপত্রিকায় প্রকাশিত কয়েকটা গুরুত্বপূর্ণ শিরোনাম আপনাকে পড়ে শোনাই আমি, তারপর আমরা আলোচনায় যেতে চাই। প্রথম আলো, জুলাই পদযাত্রা, গোপালগঞ্জে এনসিপির উপর হামলা, সংঘর্ষ, নিহত 4। যুক্তরাষ্ট্রের পাল্টা শুল্ক এখনও চুক্তি করতে না পারার বড় কারণ প্রস্তুতির ঘাটতি, সিরিজ জিতে ফিরছে বাংলাদেশ দল। দৈনিক যুগান্তর, এনসিপির কর্মসূচিতে পতিত আওয়ামী লীগের নজিরবিহীন তাণ্ডব, গোপালগঞ্জ রণক্ষেত্র, নিহত 4। দৈনিক সমকাল, গোপালগঞ্জে সহিংসতায় নিহত 4, অচিরেই এ হামলার জবাব দেওয়া হবে গোপালগঞ্জে নাহিদ ইসলাম। কালের কণ্ঠের শিরোনাম, গোপালগঞ্জ রণক্ষেত্র, নিহত 4, এনসিপির সমাবেশকে কেন্দ্র করে হামলা, সংঘর্ষ, ভাঙচুর, আগুন, 22 ঘন্টার কারফিউ জারি। বাংলাদেশ প্রতিদিন, গোপালগঞ্জ রণক্ষেত্র, বাবার চেয়েও ভয়ঙ্কর পুত্র পাপ্পা গাজী, বাংলা নিয়ে মোদির দিকে তোপ মমতার। মানব জমিন, গোপালগঞ্জ অগ্নিগর্ভ কারফিউ। খবরের কাগজ, গোপালগঞ্জ রণক্ষেত্র, নিহত 4, আমার দেশ আওয়ামী সন্ত্রাসে রক্তাক্ত গোপালগঞ্জ। সময়ের আলো, জুলাইয়ের চেতনা নিয়ে এগিয়ে যাওয়ার প্রত্যয়, জুলাই শহীদ দিবস পালন, গোপালগঞ্জ রণক্ষেত্র, নিহত 4। আমাদের সময়, গোপালগঞ্জ রণক্ষেত্র কারফিউ জারি, কমপ্লিট শাটডাউন ঘোষণা, তারেক রহমানের সমর্থন, জুলাই গণঅভ্যুত্থানের সেই দিনগুলোর কথা। কালবেলা শিরোনাম, খাদ্যপণ্য মান যাচাই করেন দেশের পরমাণু বিজ্ঞানীরা, সংঘর্ষে গোপালগঞ্জ রণক্ষেত্র। দেশ রূপান্তর, গোপালগঞ্জ রণক্ষেত্র 4 মৃত্যু, জুলাইয়ের শক্তি ধারণ করার প্রত্যয়। আলোকিত বাংলাদেশ, গোপালগঞ্জের রণক্ষেত্র কারফিউ জারি, মুজিববাদীদের বাধার জবাব দেবে এনসিপি। দিনকাল, গোপালগঞ্জে এনসিপির সমাবেশ ঘিরে সংঘর্ষে নিহত 4, কারফিউ জারি। দৈনিক করতোয়া, গোপালগঞ্জ রণক্ষেত্র। ইনকেলাব, একই শিরোনাম, গোপালগঞ্জ রণক্ষেত্র কারফিউ। বিএনপির দিকে তাকিয়ে ইসলামী ধারার দলগুলো, জামায়াতের নেতৃত্বে ইসলামী গঠনের প্রচারণা তুঙ্গে। মানে শিরোনাম না পড়লেও আজকে চলতো যে সারা দেশে কি ঘটনা। গোপালগঞ্জে এনসিপির উপর হামলা, সংঘর্ষ, নিহত 4। এনসিপির নাহিদ ইসলাম বলেছেন অচিরেই এই হামলার জবাব দেওয়া হবে। না, প্রথমেই যে ঘটনা ঘটল অনাকাঙ্ক্ষিত, দুঃখজনক, নিন্দনীয়। মৃত্যু দুঃখজনক, হামলা নিন্দনীয়। ঘটনা এড়ানো যেত কিনা? সারা দেশেই তো এনসিপি সভা সমাবেশ করেছে এবং তাদের পদযাত্রা, মানে নতুন বাংলাদেশ গড়ার লক্ষ্যে পদযাত্রা, শান্তিপূর্ণভাবে সভা সমাবেশ করার অধিকার যে কোনো নাগরিকের বা সংগঠনের আছে। শান্তিপূর্ণই চলছে। গোপালগঞ্জে তাদের কর্মসূচি ছিল, সেক্ষেত্রে স্থানীয় প্রশাসন কি করেছে? প্রশাসন, গোয়েন্দা বিভাগ, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, তাদের ভূমিকা কী ছিল? যে কোনো জায়গায়, এবং মানে গোয়েন্দা বিভাগের তো একটা দায়িত্ব যে সেখানে পরিবেশ পরিস্থিতি কেমন, উত্তপ্ত না শান্ত, সেটি সংশ্লিষ্টদের জানানো এবং প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া। প্রয়োজনে সেখানে আরও সেনা সদস্য, আরও পুলিশ মোতায়েন করা যেত বা করা প্রয়োজন ছিল। তারা এটিকে বুঝতে পারেনি, না অবহেলা করেছে অথবা করতে দিয়েছে। যেমন এনসিপির নেতা বলেছেন যে, এক নেতা বলেছেন যে সরকার পুলিশ নিষ্ক্রিয় ছিল, সেনাবাহিনী নিষ্ক্রিয় ছিল। যদি সেটাই হয় তাহলে এই হত্যার দায় কার? সার্বিকভাবেই এটি সরকার দায় এড়াতে পারে না। 4টি মৃত্যু, এবং গতকাল ছিল জুলাই শহীদ দিবস, এবং সেটি ভাব গাম্ভীর্য এবং শোক বিহ্বল পরিবেশে পালিত হবে সারা দেশে। এটিই হবে আলোচনার মূল কেন্দ্র, যে কেন আবু সাঈদ জীবন দিল এবং সেই জীবন দেওয়ার বিনিময়ে যে আমরা বাংলাদেশ পেলাম, গত এক বছরে কি হলো, গত এক বছরে কি হলো, এটাই ছিল আলোচনার বিষয়। কিন্তু এখন
সেটাকে পিছনে ফেলে আসলো যে গোপালগঞ্জের এই সংঘর্ষ। সেখানে সমাবেশ করেছে এবং নাহিদ ইসলাম কিন্তু একটা ভালো কথা বলেছেন, আমরা যুদ্ধ করতে আসেনি। গোপালগঞ্জ বলে এখানে দেশের বাইরের কোনো জায়গা না, বিচ্ছিন্ন কোনো জায়গা না। আমরা গোপালগঞ্জের নাগরিকদের মানুষকে আশ্বস্ত করতে চাই যেখানে কোনো বৈষম্য হবে না। খুবই সুন্দর কথা। আবার কারো গোপালগঞ্জ, তাদের তো পদযাত্রা ছিল, সেখানে রাতে মার্চ ফর গোপালগঞ্জ তো এক ধরনের কি বলে, মানে সেটি পদযাত্রা আর মার্চ ফর গোপালগঞ্জ একই ধরনের উঠেছে যে অন্য জায়গায় পদযাত্রা থাকলো, এখানে মার্চ ফর। হ্যাঁ, এটি সামাজিক যোগাযোগ মাধ্যমে যারা প্রচার করেছেন তারা কতটা সঠিক করেছেন এই প্রশ্নটা আসে গোপালগঞ্জে। এবং সরকারের পক্ষ থেকেও যদি মনে করতেন যে ওই দিন কর্মসূচি নেওয়াটা উত্তপ্ত পরিস্থিতি হতে পারে, সংঘাত হতে পারে, তাদেরকে প্রয়োজনীয় ব্যবস্থা, সমাবেশের স্থান, সময় পাল্টানো যেতে পারত। কিন্তু এই যা ঘটলো এটি খুবই অনাকাঙ্ক্ষিত। এবং এই যে 4টি মানুষ মারা গেল, তারা কিন্তু সবাই যে নিষিদ্ধ ঘোষিত ছাত্র সংগঠনের সদস্য তা নয়। তাদের একজন দেখলাম যে সে দোকান থেকে বাসায় যাচ্ছিলেন এবং যেভাবে সেনা সদস্যরা গুলিতে মারা গেলেন বা পুলিশের আবার তাদের পক্ষ থেকে যেভাবে দেখলাম যে কি বলে ইউএনের গাড়ি অগ্নিসংযোগ করা হলো, পুলিশের গাড়ি অগ্নিসংযোগ করা হলো এবং সেখানে তাণ্ডব ঘটানো হলো। কোনোটাই কিন্তু কাঙ্ক্ষিত না, কোনোটাই এটা হওয়ার কথা ছিল না। সরকার একটা বিবৃতি দিয়েছে, হ্যাঁ হামলার নিন্দা করেছে, আমরাও নিন্দা করি, কিন্তু একই সঙ্গে এই ঘটনা কেন ঘটলো সরকার উচিত দুঃখিত তদন্ত করা, যে এর পিছনে এখানে প্রশাসনের কোনো দায় ছিল কিনা, প্রশাসনের ব্যর্থতা ছিল কিনা। তাহলে ভবিষ্যতে এই ঘটনাগুলো এড়ানো যাবে। আর যদি শুধু নিন্দা করে, শুধু প্রতিবাদ করে ক্ষান্ত থাকে, তাহলে কিন্তু এই ঘটনা আবারও ঘটতে পারে সে ব্যাপারে। এবং সব রাজনৈতিক দলই কিন্তু নিন্দা করেছে এবং ঘটনাকে অনাকাঙ্ক্ষিত বলেছে। না, আপনি সামাজিক যোগাযোগ মাধ্যমে তো এখন আর কোনো কিছু লুকানোর কোনো সুযোগ নেই, আপনি লুকাতে চাইলেও পারবেন না। যেমন সামাজিক যোগাযোগ মাধ্যমে দেখা যাচ্ছে যে তরুণ মারা গেছে তাকে একজন পুলিশ কর্মকর্তা চর মারলেন এবং কিছুক্ষণ পরেই দেখা গেল ভ্যানে তার আত্মীয় বা বাবা তাকে নিয়ে যাচ্ছেন, বলা হচ্ছে যে সে মারা গেছে। তো এই যে পরিস্থিতিগুলো কি বলে, মানে এটা কি কাঙ্ক্ষিত? না, এর কাঙ্ক্ষিত তো নাই। মানে এই বাংলাদেশে এত বড় গণ অভ্যুত্থানের পর এতগুলো মানুষ জীবন দেওয়ার পর 24-এর এই ঘটনা ঘটবে কেন? একটা শান্তিপূর্ণ একটা গণতন্ত্রের লক্ষ্যে আমরা যাত্রা শুরু করেছি। সেই যাত্রাটা যাতে কোনোভাবেই বিঘ্নিত না হয়, কোনোভাবেই বাধাগ্রস্ত না হয়, সেটাই সরকারের দায়িত্ব। কিন্তু সরকারের মধ্যে কেমন একটা এলোমেলো ভাব আছে, একটা নিষ্ক্রিয়তা আছে। আর সরকার যখনই অঘটন ঘটে তখন তৎপর হয়, অঘটন ঘটার আগ পর্যন্ত তাদের কোনো দায়িত্ব শুধু এটা গোপালগঞ্জে না, অন্যান্য ক্ষেত্রেও দেখা গেছে। আপনি পুরান ঢাকার যে ঘটনা ঘটলো, সে একজন ব্যবসায়ীকে যেভাবে হত্যা করা হলো নারকীয়ভাবে, মানে মধ্যযুগীয় কায়দায় এরকম মানুষ হত্যা করে তারপর পাথরে থেতলে দেওয়া এবং পরে নৃত্য করা, মানে আমরা কোথায় আছি? আমাদের মানবিকতা, মনুষ্যত্ব বোধ, আমাদের রুচি, সংস্কৃতি। এবং এরপরে এই ঘটনার পরে রাজনৈতিক দলগুলোর মধ্যে যে ধরনের সহিংস কথাবার্তা, যে ধরনের বিদ্বেষ, হিংসা, যে ধরনের স্লোগান, এবং এটা অভব্য এবং কি বলে অশালীন। আপনার কি মনে হয় এই গতকালের ঘটনার পরপরই এরকমের কথাও শোনা যাচ্ছে যে সামনের একটা নির্বাচনের দিকে যাচ্ছিল সবাই, সেই নির্বাচনের পরিস্থিতিটা যাতে নির্বাচন জন্য পরিস্থিতিটা ঠিক না থাকে সেরকম একটা পরিস্থিতি তৈরি করবার একটা মানুষের মধ্যে এই প্রশ্ন তো জেগেছে যে নির্বাচনমুখী বাংলাদেশ এখন জাতীয় ঐকমত্য কমিশন আলোচনা করেছে, রাজনৈতিক দলগুলো আলোচনা করেছে যে কিভাবে একটা নির্বাচনের পরিবেশ তৈরি করা যায়। সেখানে এই একের পর এক ঢাকার
পুরান ঢাকার মিটফোর্ডের হত্যাকাণ্ড বা গোপালগঞ্জের এই হত্যাকাণ্ড, এটা সব মিলিয়ে তো এক ধরনের মানুষের মধ্যে উদ্বেগ তৈরি করে। নির্বাচন হতে হবে, তো এটি তো 24-এ আওয়ামী লীগ সরকারের সময় যে নির্বাচন হয়েছে সেই নির্বাচন সেই অন্তর্ভুক্তিমূলক সব মানুষ যাতে স্বতঃস্ফূর্তভাবে নির্বাচনে অংশ নেয়, রাজনৈতিক দলগুলো অংশ নিতে পারে, এরকম একটা পরিবেশ তৈরি করা। কিন্তু আমরা তো দেখছি না, আমরা সব থেকে নিরাপত্তাহীনতা, মানুষের মধ্যে একটা উদ্বেগ আছে, উৎকণ্ঠা আছে, এবং সেই উৎকণ্ঠার তো এক ধরনের এই মাঝে মাঝেই বিস্ফোরণ ঘটে। এখন গোপালগঞ্জে কারফিউ দিয়ে তো আর দীর্ঘদিন করা যাবে না। সেখানে পরিস্থিতি কিভাবে শান্ত হয়, সেখানেও প্রশাসন এবং সব কিছুই কিন্তু বল প্রয়োগে করা যায় না। সেটা তো আওয়ামী লীগ সরকারে আমরাই দেখলাম যে তার পুলিশ বাহিনী, সেনাবাহিনী, র্যাব, বিজিবি এসব নিয়ে তো ক্ষমতা টিকিয়ে রাখতে পারল না। এই সরকার কিন্তু অতীতের থেকে শিক্ষা নেওয়া উচিত যে তার এই সরকারের ভিত্তি কী, তো নির্বাচন করে আসেনি, ভিত্তি হচ্ছে জনগণের সমর্থন। তো সেই সমর্থনটা যখন প্রত্যাহার হয়ে যাবে, সমর্থন যখন থাকবে না, তখন তো সরকারকে এই জোরপূর্বক থাকতে হবে। জোরপূর্বক থাকা মানে শক্তি প্রয়োগ। মানুষ যখন দাবি দেওয়া নিয়ে আসবে, তখন তার বিরুদ্ধে অবস্থান নিতে হবে। কেন সেটা হবে? এবং নির্বাচন নিয়েও বিএনপি তো অনেকবার বলেছে যে নির্বাচন নিয়ে আন্দোলন করতে হবে, এটা আমরা পাবিনি, কিন্তু আমরা বাধ্য। কিন্তু গতকালের ঘটনার পরপরই এনসিপির একজন নেতার বক্তব্য পাওয়া গেল যে সরকার একটি জেলার পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে পারে না, তাহলে সারা দেশে নির্বাচনের সময় সেই পরিস্থিতি নিয়ন্ত্রণ করবে কি করে? এসব কথাবার্তা তো আবার এসব কথাবার্তা আবার সন্দেহ তৈরি করে যে তাহলে কি এই ঘটনা ঘটানো হয়েছে নির্বাচনকে বিলম্ব করার জন্য, বা নির্বাচন যাতে না হয়। মানে প্রথমত হচ্ছে যে এনসিপির শান্তিপূর্ণ সমাবেশে হামলা, এবং সমাবেশ হয়ে গেছে না, এরপরে হামলা করা, এটা সবচেয়ে বড় ব্যাপারটা যে কোনো জায়গায় সমাবেশ করবার অধিকার তো সবারই রয়েছে, সেই সমাবেশটা করতে পারে, কিন্তু উদ্দেশ্যটা কার কি রকম সেইটা হচ্ছে না। সমাবেশের উদ্দেশ্য ঠিক আছে, কিন্তু ওইখানে যে পরিস্থিতি এতটা অগ্নিগর্ভ, এতটা যে বিস্ফোরণমুখ, সেটা প্রশাসনে বোঝা উচিত ছিল। প্রশাসন প্রাক প্রস্তুতি নিলে, প্রাক করণীয় যা সেটা যদি করলে, তাহলে হয়তো এই ঘটনা এড়ানো যেত। মানে এটা তো এনসিপি যেদিন সমাবেশ করেছে একদিন পর করলে কোনো কিছু হতো না, বা যেখানে করেছে সেখান থেকে অন্য জায়গায় নেওয়া যেত, অথবা তারা যাতে নিরাপত্তার সঙ্গে সমাবেশটা করতে পারে সেটার ব্যবস্থা করা দরকার ছিল। ঘটনা ঘটে যাওয়ার পর, হামলার পর যে আমরা রণপ্রস্তুতি দেখলাম, রণক্ষেত্র হলো, রণপ্রস্তুতি সেনাবাহিনীর, পুলিশ, প্রশাসন, সেই প্রস্তুতিটা আগে নিলে তো এটা করা যেত। তাই সরকার সব ক্ষেত্রেই আমরা দেখছি যে এক ধরনের নিষ্ক্রিয়তা, এক ধরনের কিংকর্তব্য বিমূঢ়তা, এর থেকে বেরিয়ে আসা উচিত। মানুষের নিরাপত্তা হচ্ছে প্রথম এবং শেষ। এটাই সবচেয়ে বড় ব্যাপারটা, যে মানুষের নিরাপত্তাটা হচ্ছে প্রথম। কখনো কখনো মনে হয় যে কিছু কিছু ঘটনা স্বাভাবিকভাবে ঘটেই, এটা নিয়ে কোনো আলোচনা করবার কিছু নেই, কিন্তু এই সময়ে যেমন আরেকটি শিরোনাম হয়েছে যে নির্বাচন কমিশনের ওয়েবসাইট থেকে নৌকা আউট, দাঁড়িপাল্লা ইন। তো এটা হতেই পারে, কিন্তু এই সময়ে এই আলোচনাটা কীরকম? না, রাজনীতিতে তো নানা রকম আলোচনা থাকবে, মত দ্বিমত বিতর্ক থাকবে। নির্বাচন কমিশন এই যে সিদ্ধান্ত নিয়েছে, আমি সিদ্ধান্তটা খুব যে কী বলে তাদের এটা বিবেচনাপ্রসূত না, বিবেচনাপ্রসূত হয়েছে কিনা সেটা প্রশ্ন, কিন্তু তারা এক ধরনের সঠিক সিদ্ধান্ত নিয়েছে। এই কারণে বলবো যে যেহেতু আওয়ামী লীগ এখন নিবন্ধিত দল, তার নিবন্ধন স্থগিত, সুতরাং সেখানে প্রতীক রাখার যৌক্তিকতা কি? অন্য দল যাতে প্রতীক না চাইতে পারে সে কারণেও করতে পারে। এখন নির্বাচন কমিশন যেটি আপনি বললেন যে স্বাভাবিকভাবে যে আওয়ামী লীগ যখন ক্ষমতায় ছিল তখন দাঁড়িপাল্লা আউট ছিল, এখন নৌকা আউট, মানে মানুষের মধ্যে প্রশ্নই থাকবে। কিন্তু এটি তো নির্বাহী আদেশে করা হয়েছে, আদালতের আদেশে। আওয়ামী লীগও নির্বাহী আদেশে করেছিল। আদালত যদি আদেশ দিত যে এটি আওয়ামী লীগ নিষিদ্ধ দল, তখন কিন্তু আদালতের সিদ্ধান্ত বা রায় মানতে সবাই বাধ্য। এটা তো নির্বাহী আদেশে করা হয়েছে, এবং নির্বাহী আদেশ নিয়ে কিন্তু যে কোনো সময় প্রশ্ন উঠতে পারে। এবং প্রধান উপদেষ্টা তো বিবিসির সাথে সাক্ষাৎকার বলছে যে আওয়ামী লীগ তো নিষিদ্ধ না, আওয়ামী লীগ কার্যক্রম সাময়িক স্থগিত করা হয়েছে। এখন সাময়িক স্থগিত এবং নিষিদ্ধ, এর দুটো কিন্তু পার্থক্য আছে। যেটা স্বাভাবিকভাবেই হতে পারত যে এই যে 16ই জুলাই আজকের পত্রপত্রিকার তার আলোচনা, রংপুরে একটা আলোচনা সভা হলো, সব মিলে এটাই বড় হওয়ার কথা ছিল।
কিন্তু সেটা হলো না। জুলাই শহীদ দিবস পালিত হলো, আবু সাইদ হত্যার বিচার এই সরকারের আমলেই হবে, আমাদের আইন উপদেষ্টা বলেছেন। এটা ভালো, বিচার করবে আদালত। তিনি বলছেন যে যা তিনি মানে তিনি যেহেতু আইন উপদেষ্টা, বিচার প্রক্রিয়া সম্পর্কে অবহিত, এবং তিনি তার ভিত্তিতেই বলেছেন যে এটি আমরা আশা করি যে এই সরকারের ক্ষমতা থাকতে হয়ে যাবে। তো সেটা, এবং ডিসেম্বরের কথাও বলা হয়েছে, এবং অনেকগুলো যেটি চিফ প্রসিকিউটর সেটি বলছেন, তিনি বলছেন যে অনেকগুলো হত্যা মামলার যেটি অপরাধ আদালতে আছে সেটি ডিসেম্বরের মধ্যে হবে, এবং আইন উপদেষ্টা বলেছেন যে এই সরকারের ক্ষমতায় থাকতে। তাই সেক্ষেত্রে আমরা ধরে নিতে পারি ডিসেম্বর এবং ফেব্রুয়ারির মধ্যেই হবে। এটি তো যে কোনো হত্যার বিচার হতে হবে, যে কোনো অপরাধের বিচার হতে হবে। এটি কোন সরকারে আমলে হয়েছে, কে করেছে, সেটি দেখার বিষয় নয়। তবে একইভাবে মানুষ দেখতে চাইবে সেই বিচারটাই গ্রহণযোগ্য, বিশ্বাসযোগ্য, এবং মানুষ যাতে নিরপেক্ষ তো হতেই হবে, যে এবং মানুষ দেখতে চাইবে যে নির্বাচন বিতর্কের ঊর্ধ্বে থাকে, নির্বাচনে কোনো আইনি ব্যত্যয় না ঘটে। অতীতের অনেক বিচার নিয়ে কিন্তু এখন প্রশ্ন উঠেছে, এই বিচার নিয়েও যাতে ভবিষ্যতে প্রশ্ন না ওঠে, আমরা চাইব যে এই বিচার প্রক্রিয়ার সাথে যুক্ত যারা সবাই এই বিষয়টি খেয়াল রাখবেন। সামনে নির্বাচনের আদৌ কখন নির্বাচন হবে একটা তো তারিখ আছেই, কিন্তু সব কিছু মিলিয়ে রাজনৈতিক দলগুলোর যে বিভিন্ন কর্মসূচি বিভিন্ন সময় দেখা যায়, সেই কর্মসূচির জায়গা থেকে তারা কি সবাই মানুষের কথা ভেবে দিচ্ছে? যেমন ধরেন গতকাল ঘোষণা দেওয়াই হয়ে গেল যে আপনারা এই সারা দেশে কি বলবো নেমে যান। তো ঘটনা ঘটলো গোপালগঞ্জে, তা সারা দেশের মানুষকে আপনি বিপদে ফেলবেন বা আপনি অসহায় করবেন, এটা কি কাঙ্ক্ষিত? এখন তার যদিও তারা পরবর্তীতে তার চেয়েও গুরুত্বপূর্ণ কথা যে এটা 24 না, এটা 25, এবং তখন যে সরকারের বিরুদ্ধে এই আন্দোলনে ডাক দেওয়া হয়েছিল, যে কোনো কর্মসূচি তখন সফল হয়েছিল, সাধারণ মানুষ রাস্তায় নেমেছিল। এখন কার বিরুদ্ধে দেওয়া হচ্ছে? গোপালগঞ্জের ঘটনায় তো সারা দেশে মানুষ কেন নামবে, এটা একটি প্রশ্ন। দ্বিতীয় হচ্ছে এটা কার, এটি অবশ্যই যারা হামলা করেছে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে, কিন্তু তাহলে সেই ব্যবস্থা নেওয়ার জন্য একজন এনসিপির একজন নেতা তো বললেন যে সরকার যদি ব্যবস্থা না নেয় আমরাই নিজেরাই নেব। তো এটা তো আবার আইন হাতে তুলে নেওয়ার মতো কথা। আমার মনে হয় যে সরকার প্রতি আস্থা রাখা উচিত। আবার সরকার প্রতি যে আস্থা রাখছে জনগণের প্রতি তার আস্থা রাখা উচিত। তাহলেই একটি দেশ শান্তিপূর্ণভাবে চলতে পারবে, মানুষের নিরাপত্তা নিশ্চিত হবে, এবং যে গণতন্ত্রের কথা বলছি আমরা, সেই গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য পূর্ব শর্ত যে নির্বাচন। আপনি বলছিলেন যে নির্বাচন তারিখ হয়ে গেছে, একটি তারিখ আসলে হয়নি এখনও, কিন্তু বলা হচ্ছে যে ফেব্রুয়ারি না এপ্রিল। তো এই দোলাচল কেন? সরকার বলুক যে এত তারিখের মধ্যে আমরা নির্বাচনটি করতে চাই, যদিও সেখানে বলা হচ্ছে যে প্রয়োজনীয় সংস্কার হলে এখন মানে এই ধরনের কথাবার্তা মানুষের মধ্যে সংশয় জাগে সরকারের উদ্দেশ্য নিয়ে। মানে সরকার যে কোনো নির্বাচনের তারিখ দিয়ে আবার পেছাতেও পারে, যে আমরা পরিবেশ পরিস্থিতি পাইনি বা এই প্রস্তুতি শেষ করতে পারিনি বলে নির্বাচন পেছানো হলো। কিন্তু সরকার জনগণকে ধোঁয়াশায় রাখা উচিত না, একটা স্পষ্ট অবস্থান করা উচিত। এই সরকারটা আসছে সুষ্ঠু নির্বাচন এবং ভবিষ্যতে যাতে গণতন্ত্র টেকসই হয় সেটা সেই দায়িত্ব পালনের জন্য। এরকম আজকের যে ঘটনা ঘটলো, ওইটা না ঘটলে ক্রিকেটটা হয়তো বা বড় করে আলোচনায় আসতো। তো ক্রিকেট গতকাল আমাদের অনেক অর্জনই, রাজনৈতিক সহিংসতা, রাজনৈতিক অস্থিরতা, অনিশ্চয়তার জন্য অনেক বড় অর্জন কিন্তু আমরা পেছনে পড়ে যাই এবং সেটার দিকে আমরা মনোনিবেশ করি না। এই যে গত 11 মাসে অনেক তো অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটলো, অনেক অপ্রত্যাশিত পরিস্থিতির মুখোমুখি হলাম। এই যে আপনি দেখুন যে যুক্তরাষ্ট্রের সাথে যে শুল্ক নিয়ে আলোচনা, প্রথম আলোর শিরোনামই আছে যে প্রস্তুতির অভাব। কেন প্রস্তুতির অভাব হলো? তাহলে সরকার কি করেছে, বাণিজ্য উপদেষ্টা কি করেছে বা সংশ্লিষ্ট কর্মকর্তারা কি করেছে? কথাবার্তা আরেকটি কথা নিয়েও তো আছে যে কি চেয়েছে যুক্তরাষ্ট্র, সেটা একটু অস্পষ্ট, যে সেটা বলা যাবে না। না, যা চেয়েছে এটা মানুষ বুঝে গেছে, কিন্তু
এখন এটা তো একটা বড় প্রশ্ন এসেছে যে বাংলাদেশ কার সঙ্গে বাণিজ্য করবে এই সিদ্ধান্ত কি বাংলাদেশ নিতে পারবে না? তাহলে একটি স্বাধীন সার্বভৌম দেশ কি করে থাকে? যুক্তরাষ্ট্র যুক্তরাষ্ট্র কেন, কোনো দেশ কোনো অন্যায় চাপিয়ে দেবে, অন্যায় অযৌক্তিক কোনো কিছু চাপিয়ে দেবে, সেটা মেনে নেওয়া যায় না। অনেক ধন্যবাদ আপনাকে। আপনাকেও। প্রিয় দর্শক, আমরা যে বিষয়গুলো নিয়ে কথা বললাম আপনারা নিশ্চয়ই শুনলেন। ক্রিকেটের জয় হলো অবশেষে, যেটা আমাদের কাঙ্ক্ষিত ছিল। ভালো থাকবেন। আগামীকাল নিশ্চয়ই এই সময় আবার কথা হবে। খোদা হাফেজ।